উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ মিশন কালচারাল ইনস্টিটিউটের মহারাজ স্বামী সুপর্ণানন্দজি, আমার খুব পরম শ্রদ্ধেয় এবং সর্বজন শ্রদ্ধেয় সুবিধানন্দ মহারাজজি, বেলুর মঠের সেক্রেটারি মহারাজ, অসীম ব্যানার্জি আমাদের মাননীয় বিচারপতি, শান্তনু সহ আমাদের সফল মাতাগণ, সারদা মিশনের সমস্ত মহারাজগণ, ছাত্রছাত্রীরা এবং উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, আজকের দিনটি সত্যি আমাদের কাছে খুবই গৌরবজনক অধ্যায়ের একটি দিন এবং এই কথাও সত্য। সুপর্ণানন্দজি খুব ভালো বলেছেন স্বামীজি, এবং ছোট্ট অর্ঘ খুব ভালো বলে গেলেন। আমার লেখাটা পড়ে মনে হচ্ছিল শঙ্করী প্রসাদ বসুর লেখা থেকেই টোটাল ও যে কথাগুলো বলছিল তার লেখা থেকে টোটালটাকে পাঠ করেছে, খুব ভালো করেছে। এবং আমি 7টা খণ্ড পড়েছি শঙ্করী প্রসাদ বসু। তিনি এক সময় একেবারই করেছিলেন স্বামী বিবেকানন্দকে, এবং তিনি খুব সুন্দরভাবে তার কথার মধ্যে দিয়ে লিপিবদ্ধ করেছেন তার অভিজ্ঞতা এবং তার চিন্তা শক্তিকে বাস্তব জীবনের মধ্যে নিয়ে আসার জন্য। শিকাগোকে আমরা চিনেছি স্বামীজির মারফত। স্বামীজি আমাদের শুধু সারা বিশ্বকে চিনিয়েছেন তা নয়, আমাদের নিজেদের বিবেককে চিনিয়েছেন। হয়তো রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা বা সিস্টার নিবেদিতা বা স্বামী বিবেকানন্দ, আমি তো মনে করি আমরাও যেমন ভালোবাসি, সারা পৃথিবীব্যাপী সকলেই ভালোবাসেন। এবং এমনকি আমাদের দক্ষিণ ভারতীয়রাও খুবই সম্মান করেন, শ্রদ্ধা নিবেদন করেন তার, কারণ ম্যাড্রাস এক সময় তার একটা বড় জায়গা হয়েছিল, যারা তাকে অনুপ্রেরণা দিয়ে মাঠে নামিয়েছিলেন সবচেয়ে বেশি করে। এবং আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলাম, সেখানেও রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। সেখানেও কি সুন্দরভাবে রামকৃষ্ণ মিশনটাকে তারা তৈরি করে রেখে দিয়েছেন। আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, সেখানেও দেখেছি, যেখানেই যাই অন্তত একটা ঠিকানা পৃথিবীতে খুঁজে পাই, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। কোথাও কিছু না পেও একটা ঠিকানা আছে। হয়তো অনেক জায়গা আছে, হয়তো আমাদের কারো কোনো ঠিকানা নেই, কিন্তু কোথায় যাব, কোথায় উঠবো, খিদে পেলে কোথায় দুমুটো খাবো, অথবা একদম থাকার জায়গা নেই, কোথায় গিয়ে আশ্রয় নেবো, একটা ছাতা মাথার উপরে আছে। এটা ছোট্টবেলা থেকে আমরা জেনেছি। আমি আমার নিজের ভাষায় বলতে পারি, আমি স্বামীজির অনেকগুলো বই পড়েছি, বেশি হয়তো পড়ার সুযোগ হয়নি। কল টু দ্য নেশন আমার জীবনে চলার পথে সবচেয়ে বড় পাথেয়। আমি আগেও অনেকবার বলেছি, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি বই তরুণীর স্বপ্ন, আরেকটি বই স্বামীজির কল টু দ্য নেশন, অথবা রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। এগুলো আমাদের জীবনের দর্শন বলতে পারেন, আদর্শ বলতে পারেন, চিন্তন শক্তি বলতে পারেন, অনুপ্রেরণা বলতে পারেন, সবকিছু বলতে পারেন। শিকাগো স্বামীজি একসময় বলছেন, আমি যখন আজ থেকে 121 বছর আগে 1893 সালে শিকাগোতে তিনি আজকের এই দিনটাতে ভাষণ দিয়েছিলেন। আজকে 11/9। আমাকে শান্তনু মহারাজ একটা ভালো কথা বলেছিলেন একদিন, আমি মনে রেখেছিলাম কথাটা, যে 11/9 যখন স্বামীজি শিকাগোয় বক্তৃতা দিয়ে পৃথিবীকে চমকে দিয়েছিলেন, এটা ছিল মানবতার দিন। আর একটা 9/11 WTO ধ্বংস হয়ে গিয়েছিল, দানবতার দিন। অর্থাৎ একটা মানবিকতার দিন আর একটা দানবিকতার দিন। আমরা মুখে অনেক সময় বলি যে আমরা ধ্বংস চাই না, সৃষ্টি চাই, আমরা জন্ম চাই না, মৃত্যু চাই, আমরা চাই অনেক কিছুই, কিন্তু জীবন দিয়ে গড়ে সেটাকে পরিস্ফুট করাটা সবচেয়ে বড় ব্যাপার।
শিকাগোয় স্বামীজি শুধু আমেরিকানবাসী ভাই বোন বলে সবার ভালোবাসা কুড়িয়েছিলেন তা নয়, এই পৃথিবীটা সভ্যতার পীঠস্থান, এই পৃথিবীটা ইউনিভার্সাল পীঠস্থান। ভারতবর্ষের যে মানুষ যুগে যুগে ধরে, যুগ যুগ ধরে সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন, সেই সম্বোধনের জাগরণী যিনি ঘটিয়েছিলেন তার নাম স্বামী বিবেকানন্দ। তার একটি কথায় সারা পৃথিবীতে আলোড়ন হয়ে গিয়েছিল, তার একটি কথায় সবাই আপ্লুত হয়ে গিয়েছিল, অভিষিক্ত হয়ে গিয়েছিল, এবং তার অন্তরের উপলব্ধি দিয়ে উপাসনায় বলুন, বন্দনায় বলুন, আরাধনায় বলুন, আর জাগরণী বলুন, স্বামীজি সারা বিশ্বের দরবারে একটা কথা হাজির করেছিলেন। রিলিজিয়াস যে পৃথিবী, বিশ্বের যে ধর্ম, কলম্বাসের যে বক্তৃতা তিনি দিয়েছিলেন, তিনি সারা পৃথিবীর সভ্যতাকে ঘুরে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং পরিষ্কারভাবে অল্প বলছিল, তাই আমি সেটা রিপিট করতে চাই না। অনেক সময় আমরা ভুল ব্যাখ্যা করি। রামকৃষ্ণ পরমহংসদেব তো সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন, আর স্বামীজি সেটাকে মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, যার কোনো সীমানা নেই, যার কোনো পরিসীমা নেই, যার কোনো জিওগ্রাফিক ব্যাখ্যা নেই, যার কোনো ঐতিহাসিক ব্যাখ্যা নেই, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ব্যাখ্যা একটাই, উই আর ফর অল, আমরা সকলে একত্রিত। এবং তিনি বারবার বলতেন, মানুষকে অনুপ্রেরণা দিতেন, চেতনা দিতেন, শক্তি যোগাতেন এবং বলতেন, if you think yourself you are weak, weak you will be. If you think yourself you are strong, strong you will be. Never say no, never say I cannot. তিনি সবসময় বলতেন, I never heard a cow tell a lie. Cow cannot tell a lie. It's only the human being. তিনি সবসময় বলতেন, this world is the best world for the humanity. এবং আজও স্বামীজির এই সমস্ত কথারীতি আমরা একটু জানতে পারি। তিনি বলতেন, সাম্প্রদায়িকতা নয়, অসহিষ্ণুতা নয়, ভাগাভাগি নয়, ধর্মান্ধতা নয়, মিথ্যা সংস্কার নয়, কুসংস্কার নয়, সমস্ত কুসংস্কারের ভেদাভেদ থেকে বেরিয়ে এসে যে কথা গীতায় বলা আছে, একতাই ধর্ম আর বিভেদ হচ্ছে অধর্ম, এই কথাটাই তিনি শিকাগোর ভাষণে রিপিট করেছেন। and that was a golden era and that was a turning point not only for Swami Vivekananda for the world also. এটা গ্রেটেস্ট ওয়ার্ল্ড, এটা গ্রেটেস্ট মেসেজ ছিল ওয়ার্ল্ডে ছিল। এবং সেই জন্য আমরা মাঝে মাঝে বলি, যে কথা স্বামীজি বলেছিলেন, স্বামীজি বুঝতে পারেন আর আমরা পারি না। স্বামীজি কত বছর বয়সে, যে বয়সে তিনি সারা পৃথিবীকে জয় করেছিলেন, কে তাকে সাহায্য করতে কত লোকে গিয়েছিলেন, অনেক কষ্ট করে, এদেশের থেকে অনেক দুঃখ কষ্ট করে দক্ষিণ ভারতীয়রা তাকে অনেক সাহায্য করেছেন। সেদিন হয়তো আমরা ছিলাম না, অনেকেই ছিলেন, তাকেও অনেক সমালোচনা, অনেক বিতর্ক, অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করে, সমস্ত বুকে ব্যথা সহ্য করেও তিনি ছুটে গিয়েছিলেন মাদ্রাজে, সেখানে তাদের কাছ থেকে খুব সহযোগিতা পেয়েছিলেন। তারপরে আস্তে আস্তে তিনি যখন ধর্ম সবাইকে আত্মপ্রকাশ করলেন, তখন থেকে সবাই জানলেন মানুষটি কে। কিন্তু সেই জায়গাটা পৌঁছাবার জন্য স্বামীজিকে অনেকগুলো ব্যারিয়ার পার করতে হয়েছিল। কিন্তু সেই শক্তি, সেই আত্মশক্তিতে বলিয়ান ছিলেন বলে স্বামীজি এটা করতে পেরেছিলেন, এবং করতে পেরেছিলেন বলেই বলেছিলেন, to succeed you must have tremendous perseverance, tremendous will. I will dim the ocean, says the persevering will, and at my will, says the persevering soul, and at my will I will crumble the ocean. স্বামীজির মনে এতটাই শক্তি ছিল, একটি কথা, নৈতিক চরিত্র গঠন করো, এর থেকে বড় কথা কিছু হতে পারে না। সব সভ্যতার মূলে নৈতিক চরিত্রকে গঠন করতে হবে। আয়নায় যদি আমরা নিজের মুখ ভালো করে না দেখি, অন্য মুখ দেখে লাভ নেই। আগে নিজের মুখটা দেখতে হবে, আমি কি, কে কি বললো, কে কি সমালোচনা করলো, দ্যাট হার্ডলি ম্যাটার্স। নিজের কাজে
ভরসা রাখো, নিজের কাজে বিশ্বাস রাখো, নিজে এগিয়ে যাও, কেউ কিছু করতে পারবে না। ইফ ইউ আর ফেল 1000 টাইমস ট্রাই ওয়ান্স মোর, এটাই বলেছিলেন স্বামীজি, কোনোদিন না বলবে না। নেগেটিভ চিন্তাধারা আমাদের সবচেয়ে বড় শত্রু, একথা স্বামীজি বলেছিলেন। নেতিবাচক চিন্তাধারা, বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। পজিটিভনেস যার আছে তার মধ্যে কনস্ট্রাকটিভ জিনিস কাজ করে, আর পজিটিভনেস যার নেই সে চিরকাল না না বলতে শিখেছে। আমরা না না বলতে শিখি না যেন, আমরা যেন হ্যাঁ হ্যাঁ বলতে শিখি। এবং হ্যাঁ কথাটা বলতে পেরেছিলেন বলে আজ কিন্তু সভ্যতার প্রদীপ পৃথিবীর মধ্যে যিনি জ্বালিয়েছিলেন তার নাম স্বামী বিবেকানন্দ। আজকের এই দিনে আমার শ্রদ্ধার নিবেদন করি আপনার সাথে। মন্ত্রী স্বামীজির বাণী থেকে নানান কথা বলে আমাদের উজ্জীবিত করে তুললেন। এই মহতী সভায় 121 বছরের পুরনো একটি দিনের স্মরণ করিয়ে রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য। এবার আমাদের উদ্দেশ্যে আপনারা চলাফেরা করবেন না এই মঞ্চের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, আপনারা যারা বেরিয়ে যাচ্ছেন আপনাদের অনুরোধ করবো আরো একটু ধৈর্য ধরে বসুন। আজকের কিন্তু আমাদের ডিসিপ্লিন দেখানোর দিন, স্বামীজির লেকচারের দিন। মুখ্যমন্ত্রী রয়েছেন, আপনারা চলে যাবেন না। আপনাদের উদ্দেশ্যে এবার বক্তব্য রাখবেন মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। ওম শ্রীরামকৃষ্ণ শরণ। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ স্বামী সুরিধানন্দজি, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। মঞ্চে উপবিষ্ট স্বামী সুপর্ণানন্দজি, মঞ্চের সামনে মাতাজিরা এবং রামকৃষ্ণ মিশনের মহারাজরা আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। মঞ্চে উপবিষ্ট সবার প্রিয় পরম শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বিদগ্ধ মানুষজন, শুধু আমায় কয়েকটি ছেলে এবং মেয়ে দাও যারা নিঃস্বার্থ এবং যারা পবিত্র, আমি পৃথিবীটাকে নাড়িয়ে দিতে পারবো। এত বড় কথা যে যুবক বলতে পারে, আমি যুবক বলবো এই কারণে, কারণ তাকে তো আমরা হারিয়েছি 39 বছর বয়সে। যে যুবক এই কথা বলতে পারে সে মানুষ নয়, সে আমাদের কাছে এক মানবিকতার প্রতিভূ। ভারতবর্ষের যখন পৃথিবী আস্তে আস্তে বিজ্ঞানের আলোকে উন্মোচিত হচ্ছে, তখন এই ভারতবর্ষ নিমজ্জ সম্পূর্ণ কুসংস্কারে, নানান রকম সমস্যায়। সেই ভারতবর্ষকে নাড়া দিতে যে ভগবান আমাদের মধ্যে এসেছিলেন, আধুনিক ভারতবর্ষের জন্ম দিতে, তার নাম স্বামী বিবেকানন্দ। খুব অল্প দিন পেয়েছি। স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে কৌতূহল বশত দক্ষিণেশ্বরে গেছিলেন, ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুর প্রথম দিনই চিনতে পেরেছিলেন যে একতাল আগুন একটা ছোট্ট আধারে থাকবে না। ঠাকুর জানতেন, ঠাকুর সামনে সামনে রেখেছিলেন, কিন্তু ঠাকুরকে তো বেশি দিন পাননি উনি। তারপর তো অধৈর্য হয়ে পড়েছিলেন। ঠাকুর চলে যাওয়ার পর তখন উনি ঠিক করতে পারছিলেন না যে কোথায় কি করবেন। বেরিয়ে পড়লেন গাজীপুরের পাওয়াহারি বাবার কাছে। তার সঙ্গে দেখা হলো। আধ্যাত্মিক চেতনায় নিজেকে উদ্বুদ্ধ করতে লাগলেন।
সঙ্গে সঙ্গে নিজের মনকে প্রশ্ন করলেন, এই কি করছি, আমি তো স্বার্থপরের মতন কাজ করছি, আমার তো এই কাজ নয়। নিজেকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন, উত্তর পাচ্ছিলেন না। একদিন রাতে দেখলেন ঠাকুর সমুদ্রের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন আর ইশারা করছেন ওনাকে সেই পথ অবলম্বন করতে। আর ফিরে তাকাননি উনি। উনি বলেছিলেন যে আমি অনেক সাধনা করেছি, সাধনা করে একটুকুনি জানতে পেরেছি যে ঈশ্বর তো মূর্তি বা মন্দিরের মধ্যে থাকে না, ঈশ্বর তো অন্তর্যামী, ঈশ্বর তো সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি কণা, প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে ঈশ্বর। হিন্দু দর্শনকে ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন যে প্রত্যেকে নানান রকম আচরণ অবলম্বন করতে পারেন, কিন্তু এই হিন্দু দর্শন পৃথিবীর সবচেয়ে পুরনো দর্শন। আমাদের একটাই তো মন্ত্র হওয়া উচিত, ওম। আস্তে আস্তে উনি এগিয়ে চললেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে বিদেশে ভালো শীত পোশাক নেই, পথের ধারে কাঁপছেন। একজন আমেরিকান মহিলা ওনাকে নিয়ে শুশ্রূষা করলেন, ওনাকে আশ্রয় দিলেন। তখন উনি জানতে পারলেন যে জন্য এসছি এত কষ্ট করে, সে তো সফল হবে না, কারণ সেখানে তো শংসাপত্র লাগবে। মহিলা নিয়ে গেলেন ডক্টর রাইটের কাছে। উনি বলছেন ওনার শংসাপত্রে, হিয়ার ইজ এ ম্যান, if I put all my professors together, there would be no match to him. Sisters and brothers of America এই কথাটা শুনে 5 মিনিট 7,500 লোক যে হাততালি দিয়েছিল শুধু এই কথাটার জন্য। সেই মানুষটা, আমাদের অনেক সময় মনে দুঃখ হয় যে সেই মানুষটাকে তো দেখতে পেলাম না। যারা সেই মানুষটাকে দেখেছে, সেই মানুষটার উপস্থিতি মানুষকে একটা অন্য জগতে নিয়ে যাওয়ার এমনি এমনি হয়নি। তার ফিরে আসার পর কখনো তিনি দ্বিধাগ্রস্ত। কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা দিয়ে চলেছেন। আমার সুযোগ হয়েছে, অল্প অল্প একটু পড়েছি, খুব একটা বেশি জ্ঞান নেই। রামনাথ অব্দি বক্তৃতায় আমি দেখেছি যে হিন্দু দর্শন সম্বন্ধে এত সুন্দর স্বচ্ছ ধারণা একজন যুবকের, অনেক পণ্ডিত ব্যক্তিও বোধহয় এত সুন্দর করে সাবলীল ভাষায় বর্ণনা করতে পারবেন না। কিন্তু তারপরেই দেখছি যে সেই মানুষটা যখন মাদ্রাজ শহর, তারপরে কলকাতায় আসছেন, সম্পূর্ণ পাল্টে গেলেন। তিনি উদাত্ত আহ্বান যুব সম্প্রদায়ের প্রতি, যার বোধহয় আমাদের দেরি করা চলবে না। এবার বোধহয় আমাদের সময় এসছে সার্ভিস টু ম্যানকাইন্ড। এই যে দীর্ঘ পরিক্রমা, তারপর ফিরে এসে 1 মে 1897 প্রথমে মঠ, তারপর মিশন প্রতিষ্ঠা। বলছেন এক জায়গায়, ওনার সব কথা বেশিরভাগই ইংরেজিতে, অত্যন্ত ভাষা সুন্দর সাবলীল ভাষা। আমার সাহস নেই, ধৃষ্টতা নেই বাংলা অনুবাদ করার। এক জায়গায় উনি বলছেন যে আজ সকালে যে খেয়েছি, আমি জানি না রাতের খাবার কোত্থেকে আসবে, কিন্তু আমি এটা জানি যে আমার প্রচুর টাকা দরকার, এবং এটাও জানি
যে সেই টাকা আসবে। আমি টাকার কৃতদাস নই, কৃতদাস টাকা আমার কৃতদাস। এত বড় কথা একজন মানুষ যে বলছে, সে জানে না যে তার রাত্রের খাবার কোথা থেকে আসবে, আদৌ রাত্রের খাবার পাবে কিনা। সেই মানুষ যখন বলতে পারে যে আমার টাকা দরকার, টাকা আমার কাছে বৃত্তের মতন আসবে, এই বলার ক্ষমতা তো মানুষের নয়, তো ভগবান ছাড়া কারো বলতে পারে না। বেশিক্ষণ সময় নেব না, কয়েকটা উদ্ধৃতি ওনার নিজের ভাষায়, মাফ করবেন আমি তর্জমা করতে পারিনি, সেই ধৃষ্টতা নেই, আমি কয়েকটি জায়গা আপনাদের পড়ে শোনাব। আজকেও 2014 সালে আমরা খবরের কাগজের পাতায় পড়ি, ছেলে বা মেয়ে বাড়ির অমতে অসবর্ণ বিবাহ করার জন্য কি অবস্থার মধ্যে পড়ে। আজ কতদিন আগে উনি বলছেন বিবাহ সম্বন্ধে, if a woman is a jewel, take her in marriage, even if she comes from a low family of the lowest caste. কত বছর আগে বলছেন উনি, একজন সন্ন্যাসী হয়ে গৃহীদের প্রতি এত সুন্দর একটা বাক্যের মধ্যে দিয়ে কি সুন্দর ওনার ভাবধারা। আমরা তো পুরো নিতে পারিনি, নিলে বোধহয় ভারতবর্ষে আরো সুন্দর হতো। Let us all work hard, my brethren. This is no time for sleep. On our work depends the coming of the India of the future. She is there ready waiting. She is only sleeping. Arise and awake and see her seated here on her eternal throne. Rejuvenated, more glorious than she ever was. This motherland of ours, the idea of God was nowhere else ever so fully developed as in this motherland of ours, for the same idea of God never existed anywhere else. Your spirituality, in a certain sense, will have to form the basis of new order of society. If I had more time, I could show you how the West has yet more to learn from some of the conclusion of the Advaita. For in these days of materialistic science, the ideal of personal God does not count for much. But yet, even if a man has a very crude form of religion and wants temples and forms, he can have as many as he likes. If he wants a personal God to love, he can find here the noblest ideas of a personal God, such as were never attained anywhere else in the world. If a man wants to be rationalist and satisfy his reason, it is also here that he can find the most rational ideas of the impersonal. রোমারোলা ওনার সম্বন্ধে বলছেন, this was the great departure. Like a diver, he plunged into the ocean of India, and the ocean of India covered his tracks. Amongst it flotsam and jetsam, he was nothing more than one nameless nation in saffron robe, amongst 1,000 others, but the fire of genius burnt in his eyes. He was a prince despite all disguise. আরো তিনজনের কথা না বললে বোধহয় অসম্পূর্ণ থেকে যাবেন। রবীন্দ্রনাথ বলছেন ওনার সম্বন্ধে, if you want to know India, study Vivekananda. In him, everything is positive and nothing negative. গান্ধীজি বলছেন, I have gone through his works very thoroughly, and after having gone through them, the love that I had for my country became 1,000 folds. I repeat, 1,000 folds.
সবশেষে নেতাজির কথা বলি, উনি বলছেন, he tried to infuse into the new generation a sense of pride in India's past, of faith in India's future, and a spirit of self-confidence and self-respect. নমস্কার, ধন্যবাদ। যার প্রতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবার এই সভার যিনি সভামুখ্য, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ, পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, তার আশীর্বাণী আমরা শুনব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, সারদার সঙ্গীত মাতাজিগণ এবং অন্যান্য উপস্থিত সজ্জনবৃন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে এই সভাতে উপস্থিত হওয়া বা তাকে পাওয়া, এটা যে একটা বিশেষ আমাদের পাওয়া হয়েছে, এ সম্বন্ধে নিশ্চয়ই কেউ কিছুই কারোর কোনো মনে সন্দেহ নেই। এবং তিনি যখনই রামকৃষ্ণ সংঘের কোনোরকম কোনো উৎসব হওয়ার জন্য আমাদের দিক থেকে কোনো আবেদন আসে, তিনি খুব অসুবিধা না হলে সাধারণত সাগ্রহে রাজি হন। আমার বলার উদ্দেশ্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে নয়, একটা মুখ্যমন্ত্রীর পক্ষে এই যে একটা দিগদর্শন দেয়া, তার এক প্রতিটি মুভমেন্ট ওটা গোটা পশ্চিমবঙ্গ খুব মাইনুটলি অবজার্ভ করে, তার প্রতিটি বাক্য মাইনুটলি অবজার্ভ করে। কেন করে? কারণ তারা তাকে ধরে নেয় যে ইনি আমাদের দেশকে পরিচালনা করছেন। সেই জন্যে উনি যখন এই স্বামী বিবেকানন্দের একটি উৎসব উপলক্ষে এখানে আসতে সম্মত হয়েছেন, তাতেই এবং এর জন্য মিডিয়া কভারেজ হবে এবং সবাই জানতে পারবে, শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, ভারতবর্ষ জানবে এবং আজকাল ইলেকট্রনিক্স এর যুগে গোটা পৃথিবী জানতে পারে। অনেকেই এসব জায়গায় খবর নেবার চেষ্টা করে এবং দেখা যায় যে আমরা একটা কথা বলেছি, তার 2-3 মিনিট পরেই ফোন করে বলছে, মহারাজ এই শুনলাম আপনি বললেন এই ইত্যাদি ইত্যাদি। সুতরাং এর একটা কিরকম ইম্প্যাক্ট সেটা বুঝতেই পারছেন। অর্থাৎ দেশে একটা কালচারাল রেভলিউশন যেটি এসেছে, আমি সেই জিনিসটির দিকে আপনাদের ইঙ্গিত করছি। এর আগেও স্বামীজির উৎসব যখন হয়েছিল, এই 150তম সল্ট লেকে হয়েছিল, প্রায় প্রথম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিক থেকে এই বোধহয় প্রথম স্বামীজিকে নিয়ে এত বড় একটা উৎসব যাপন করা হয়েছিল। প্রায় 1 লক্ষর মতন লোক এসেছে, সেখানে যোগ দিয়েছেন এবং সারা দিন ধরে একটা পর একটা ফাংশন হয়ে গেছিল। আমার সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সেদিনই দিল্লিতেও সেখানে হচ্ছিল এবং যেহেতু জেনারেল সেক্রেটারি হিসেবে দিল্লিতে আমার যাওয়াটা আবশ্যিক হয়ে পড়েছিল, আমি ওয়েস্ট বেঙ্গলে পারিনি। তারপরের বছর যখন ক্লোজিং সেরিমনিটা হলো এই রেড রোডে, আপনারা অনেকেই দেখেছেন, আমি সে সময় উপস্থিত ছিলাম। রেড রোডে তার যেটা দেখলাম অপূর্ব। আমি এই জন্য বলবো যে অর্গানাইজিং ফ্যাকাল্টি আমাদের সাধারণত একটা আমাদের সরকারি অফিসার এবং তাদের যে স্ট্রাকচার, এ সম্বন্ধে আমরা প্র্যাকটিক্যালি বিতশ্রদ্ধ হয়ে গেছিলাম যে আরে ও সরকারি ব্যাপার, ও এইরকমই হয়। অর্থাৎ কারোর একটা কেয়ারলেস, কোন গেট গোয়িং একটা যেন ফ্যাশনে সবকিছুই হয়। কিন্তু এই একটি ফাংশন আমি দেখলাম
1 ঘন্টার কম্প্যাক্ট প্রোগ্রাম, যেমন নিট তেমনি ডিগ্নিফাইড তেমনি এলিগেন্ট। কি মেটিক ফিলসফি চিন্তা করা হয়েছে এবং একটার পর একটা প্রোগ্রাম হয়ে গেল এবং কি হাই স্ট্যাচার অফ সেলিব্রেশন। এটা দেখে আমি তারপরে সেটি নিয়ে আমাদের প্রভানন্দ মহারাজ, অনেকেই আপনারা চেনেন, তিনি কালচারের একসময় সেক্রেটারি ছিলেন এবং আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ব্যাপারে তার বহু রিসার্চ আছে। তা সেই জন্য তাকে যখন আমি বললাম, উনি উৎসাহী হয়ে আমাকে বললেন, তুমি ওইটার একটা ভিডিও ক্লিপ এনে দিতে পারবে, আমি একটু দেখবো কিরকম উৎসবটা হয়েছিল। উনিও কেন ক্রিটিক হনই এরা, তিনি শুধু বললেন বাস্তবিক এত সুন্দর সুষ্ঠু একটা সভা বা একটা প্রোগ্রাম হতে পারে আমার ধারণাই ছিল না, বিশেষত সরকারি অফিসারদের দিয়ে। প্রধান এই যে একটা ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন একটা ঢেউ এসেছে। আমরা এই নেত্রুর মঞ্চে আমি এখানে এসে ওদের 2 বছর আগে একটা সভা করে গেছিলাম, তখন কি দেখে গেছিলাম। আর আজকে আপনারা কেমন সুন্দর কোজি অ্যাটমসফিয়ারে আরামসে বসে আছি, যে এত কমফোর্টেবলি যে এনজয় করতে পারছি, এটাতেই বুঝতে পারা যাচ্ছে যে কত দিক থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি। এই যে আমাদের যে একটা চেঞ্জ আসছে, যে গোটা দেশে যে আমাদের যে একটা চেঞ্জ আসছে, এই চেঞ্জটার দিকে আমাদের নজর রাখতে হবে। স্বামীজির সম্বন্ধে এলেনা স্টার্ক, আমেরিকান একজন রাইটার, উনি একখানি বই লেখেন, এ গিফট আনওপেন। এ গিফট আনওপেন প্রেজেন্টেশন পেজ অনেক জিনিসই আমাদের পড়ে থাকে ঘরে, হঠাৎ খুলে দেখে। গিফট আনওপেন সেইটা যখন খুলে দেখলে তার মধ্যে কি ছিলেন, সেটি হচ্ছে স্বামীজির জীবনী। এই বইটির নামটা, এই বইটি তিনি সেন্টেন্সটা শুরু করছেন, বইটির ফার্স্ট সেন্টেন্স বলেন যে কলম্বাস ডিসকভার্ড দি ল্যান্ড সয়েল অফ আমেরিকা, বাট বিবেকানন্দ ডিসকভার্ড দি সোল অফ আমেরিকা। এই যে সোল অফ আমেরিকা তিনি ডিসকভার করেছিলেন, আমেরিকার সোলটাকে যে ডিসকভার করলেন, সেই সোলটা মানে কি, তিনি আমেরিকার যে কালচার, তাদের যে ইন্টিগ্রিটি, তাদের যে অর্গানাইজিং পাওয়ার, তাদের যে এথিক্স, এই যে জিনিসগুলো তিনি দেখতে পেয়েছেন এবং সেইখান থেকে যে পেয়েছেন সেইগুলিকে নিয়ে তিনি ভারতবর্ষে ফেরত এসছেন। এই যে ভারতের যে কালচার ছিল, যে কালচারটির সঙ্গে এই আমেরিকানের যে পজিটিভ কালচার, যেটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলছেন, এই পজিটিভ কালচারটি সেটি নিয়ে এসেছেন, এনে একটি দুটোকে মিলিয়ে একটি নতুন সৃষ্টি, নতুন কালচার তৈরি করেছেন। একজন এর আগে প্রাইম মিনিস্টার, তিনি বেলুড় মঠে এখানে চিঠি লিখেছিলেন, তাতে তিনি বিবেকানন্দ সম্বন্ধে একটা সেন্টেন্স লিখেছেন, বলছেন যে শিকাগো অ্যাড্রেস was a turning point in the history of India. Sincerely, it is a turning point in the history of India. কারণ না, সেই ওই শিকাগো অ্যাড্রেসের পর থেকে আমরা আমাদের গ্লোরিকে খুঁজে পেলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা অস্তিত্ব আছে, আমরা বুঝতে পারলাম আমাদের কালচার আছে, আমরা বুঝতে পারলাম আমাদের স্বাধীনতা চাই, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা সেই করবার ক্ষমতা রাখি। এই যে একটা আত্মবিশ্বাস আমাদের জেগে গেল যখন স্বামীজি আমেরিকাতে গিয়ে জয় করলেন, আমেরিকাবাসীর হৃদয় জয় করলেন, তখন আমাদের মনে হলো যে স্বামী বিবেকানন্দ করেননি, গোটা ভারতবর্ষের সমস্ত জনগণ যেন এই গোটা পৃথিবীকে জয় করে ফেলল। এই যে একটা আত্মবিশ্বাস আমাদের ভেতরে এসে গেল, এইটি স্বামীজি নিয়ে এসেছেন। স্বামীজির সঙ্গে স্যাক্রিফাইস করেছিলেন, জীবন নিবেদিতা দিয়েছিলেন। আমি নিবেদিতার একটি ছোট্ট একটি দুটি ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। যে নিবেদিতা যখন এসেছেন স্কুল করলেন, কারণ স্বামীজি বুঝতে পেরেছেন, ভারত বলছেন যে দেখো ভারতবর্ষ এখন সিংহী জন্ম দিতে পারবে না, সেই জন্য বিদেশ থেকে ধার করা দরকার, এরপরে ভারতবর্ষেই আবার সিংহী জন্মগ্রহণ করবে। কিন্তু সেই নিবেদিতাকে যখন এনেছিলেন, নিবেদিতা কিভাবে ভারতবর্ষকে গ্রহণ করেছিলেন তার উপমা। উনি একদিন ক্লাসের ছাত্রীদের পড়াচ্ছেন, তখন ভিক্টোরিয়ার রাজত্ব চলছে, বললেন তোমাদের মহারানীর নাম কি বলো। সব ছাত্রীরা উঠে বললো, একসঙ্গে উঠে ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া।
সঙ্গে সঙ্গে নিবেদিতা বললেন, মোটেই নয়, মোটেই নয়, তোমাদের মহারানী হচ্ছেন সীতা, এই হচ্ছেন নিবেদিতা। আর একটি ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব। নিবেদিতা নাগপুরে গেছেন একটা মিটিং, কনফারেন্স অ্যাটেন্ড করতে। সেখানে যখন যাচ্ছেন তখন খুব এনথুজিয়াজম। প্রথম নম্বর হচ্ছে এটা বিদেশি চামড়ার লোক আসছেন, সুতরাং তিনি তার দিকে তো একটা অ্যাট্রাকশন থাকে যে রাজবংশের মেয়ে আসছে, সুতরাং সেই একটা অ্যাট্রাকশন আছে। প্রচুর ভিড়, ইয়ং ট্রাম্প এসেছে। তারা নিবেদিতা যখনই ট্রেন থেকে নামতে যাচ্ছেন সবাই হিপ হিপ ভরে হিপ হিপ ভরে করতে লাগলো, কারণ সাহেবের মতন স্টাইলে তাকে জয়ধ্বনি করছেন। নিবেদিতা সঙ্গে সঙ্গে হাত এরম করলেন, একেবারে বলে চুপ করে ধমকে দিলেন, ধমকে দিয়ে বলো যে ওয়া গুরুজি কে ফতে, অর্থাৎ বলো নাকি ভারত মাতা কি জয়, জয় শ্রীরামকৃষ্ণ। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শহীদানন্দজি মহারাজকে আমাদের প্রণতি এবং কৃতজ্ঞতা। মহারাজ কোলাম্বাসের কথা মনে করিয়ে দিলেন যে কোলাম্বাস discovered the soil of America while Vivekananda discovered the soul of America। এ কথা সর্বজন বিদিত যে 1893 সালের সেই ধর্ম মহাসভা কিন্তু আয়োজিত হয়েছিল কোলাম্বাস এক্সপোজিশনের সঙ্গে, কারণ আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তিতে 1893-তে এই সভার আয়োজন করা হয়েছিল। পূজনীয় মহারাজ সে কথা আমাদের আরো একবার মনে করিয়ে দিলেন। আমরা সভার একদম শেষ পর্বে এসে পৌঁছেছি। এবার ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সহ সম্পাদক স্বামী সমাত্মানন্দজি মহারাজ। আপনার কাছে পরিচয়পত্র চাওয়া আর সূর্যকে তার কিরণদানের অধিকার সম্বন্ধে প্রশ্ন করা একই কথা। স্বামী বিবেকানন্দের পণ্ডিতের মূল্যায়ন সূচক এই মন্তব্যটি করেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক জন হেনরি রাইট। প্রফেসর রাইট ধর্ম মহাসভার জেনারেল কমিটির চেয়ারম্যান রেভারেন্ড জন হেনরি ব্যারোসকে চিঠিতে লেখেন, ইনি এমনই একজন ব্যক্তি যে আমাদের সকল অধ্যাপকদের একত্র করলেও এর সমকক্ষ হবেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে বিবেকানন্দের অধ্যাত্ম চিন্তার সর্বোত্তম প্রকাশ ঘটে শিকাগো ধর্ম মহাসভায়, যেখানে বেদান্তের সার সম্পদ নির্ভর তার ভাষণগুলি হয়ে ওঠে প্রাচ্য পাশ্চাত্যের মিলন সেতু। শিকাগোর উদ্দেশ্যে জাহাজে বিবেকানন্দ উঠতে যাচ্ছেন। স্বামী তুরীয়ানন্দ তাকে বিদায় জানাতে এসে তার ভাস্বর মুখমণ্ডল দেখে মনে হয়েছিল তিনি সাধনা শেষ করেছেন এবং জগতের নিকট গুরুর বাণী প্রচার করার জন্য যাচ্ছেন। শ্রী অরবিন্দ সম্বোধন করেছেন বিবেকানন্দের যাত্রা, যে বিবেকানন্দকে তার গুরু চিহ্নিত করেছিলেন সেই বিরাট শক্তিধর পুরুষ হিসাবে, যিনি গোটা পৃথিবীটাকে দুহাতে ধরে পাল্টে দিতে সমর্থ ছিল। পৃথিবীর সম্মুখে প্রথম সুস্পষ্ট লক্ষণ যে ভারতবর্ষ জাগ্রত হয়েছে, শুধু নিজে বাঁচার জন্য নয়, পৃথিবীকে জয় করার জন্য। সেই দিনটিকে স্মরণ করে আজকের সভায় আমরা আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। মহামান্য বিচারক শ্রী অসীম বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্ট, তাকেও আমাদের বিনম্র শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শহীদানন্দ মহারাজকে আমাদের অন্তরের প্রণাম জানাই। শিল্পী শ্রী দীপঙ্কর পাল অক্লান্ত পরিশ্রম করে
এই সুদৃশ্য ভ্রাম্যমান বিবেকানন্দ চেতনা প্রসার যানটি প্রস্তুত করেছেন, সেজন্য তাকে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। শ্রী শান্তনু রায়চৌধুরীকেও ধন্যবাদ জানাই, শ্রীমান অর্ঘ্য চক্রবর্তীকেও, শ্রী বিপ্লব গঙ্গোপাধ্যায়কেও। মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিমকে আমাদের অশেষ ধন্যবাদ তার সার্বিক সহযোগিতার হাত এগিয়ে দেওয়ার জন্য। কেআইটি, পুলিশ, ফায়ার ব্রিগেডকেও ধন্যবাদ। ইনস্টিটিউটের সকল কর্মী ও স্বেচ্ছাসেবককে ধন্যবাদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে ধন্যবাদ আর্থিক সাহায্য দেওয়ার জন্য। জয়তু শ্রীরামকৃষ্ণ। এই সভার এখানে সমাপ্তি। আপনাদের উদ্দেশ্যে